হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের এনটিপিসি পরীক্ষা চলছে আর আমরা কিন্তু এক্সপেক্টেড পেপার সেট দিচ্ছি। অনেকে একটা কথা বলেছে যে স্যার এত টাফ পড়ছে না, আপনি এত টাফ কেন করাচ্ছেন। আমি তোমাদের আবারও বলছি, যত শিফট এগোবে তত কিন্তু টাফ পড়তে আরম্ভ করবে, তখন হ্যান্ডেল করতে পারবে তো। সেই জন্য আমি বারবার বলছি, যা পড়ছে তার থেকে এক লেভেল উপরে প্লিজ করে যাও, ঠিক আছে। যেমন এই প্রশ্নটা, এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি 2018-তে অলরেডি জিজ্ঞাসা করা হয়েছে। তাও এই প্রশ্নটা করতে গিয়ে অনেক স্টুডেন্টের 10 সেকেন্ডে বেশি সময় লাগবে। কোনো কথা বলবো না, জাস্ট টাইমার চালাবো, দেখো 10 সেকেন্ডে তোমাদের হয় কিনা কোশ্চেনটাকে। চলো সলভ করা যাক। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, দেখতে পাচ্ছ টাইমার ঘুরছে। 10 সেকেন্ড পেরিয়ে গেছে, তাও টাইমার রেখেছি আমি। চলো 20 সেকেন্ড। ওকে, অফ করি নাকি? চলো 25 অফ করলাম। চলো দেখো কি বলেছে। বলেছে যে 202.4 এবং তাকে এক্স দিয়ে ভাগ করতে বলেছে, ঠিক আছে। পেন অ্যান্ড পেপার ছাড়াই করা যায়। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কি কি দেখলে বুঝতে পারবে, আগে সেটা দেখো। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ একটার পরে দশমিক আছে, মানে একটার আগে দশমিক আছে, এখানে দুটোর আগে দশমিক আছে, তার মানে উপরে একটা 10 থেকে যাবে। তাহলে উপরে একটা 10 থাকবে, মানে যেগুলো জিরো আছে সেগুলোই অ্যান্সার হবে। তো এটা তো অ্যান্সার হতে পারে না, এটাও তো অ্যান্সার হতে পারে না, ঠিক আছে। তো 30 অ্যান্সার হবে না 40 অ্যান্সার হবে। দেখো জিরো যদি থেকে যায় একটা, তার মানে এই সংখ্যাটাকে কাটবে, কারণ এক্সের ভ্যালু কোনো এখানে দেখতে পাচ্ছ কোনো ভগ্নাংশ নেই, তার মানে এটা ডাইরেক্ট কেটে দেবে একে। এই যে 5.06 দিয়ে 202.4কে ডাইরেক্ট কাটা যাবে। তো 6-এর সাথে কত গুণ করলে লাস্টে 4 আসে? আমি দেখতে পাচ্ছি 6-এর সঙ্গে 4 গুণ করলেই লাস্টে 4 আসে, কারণ 24 হয়, 4 ছক 24। তো এই 4 নাও আর 0 নাও, তোমার কারেক্ট অ্যান্সার উইল বি 40। ঠিক আছে, ক্লিয়ার হলো? দেখো কত ইজিলি করা যায়। এবার কি করলাম, যাদের মাথায় ঢুকেনি তার জন্য আমি আরেকবার নিচে করে দিচ্ছি। দেখো বেসিক্যালি এখানে লেখা আছে 202.4 বাই তোমাদের এক্স ইকুয়াল টু লেখা আছে 5.06। তার মানে এটাকে এটা দিয়ে কাটবে, 5.06 দিয়ে একে কাটবে, তবেই তো এক্সের মান বেরোবে, ঠিক আছে। ওকে, তো একে যখন আমি এটা দিয়ে কাটবো, তখন আমাকে এবার কি দেখলে বুঝতে পারবে সেটা আগে বলি। জাস্ট এ মিনিট। দেখো কী দেখলে বুঝতে পারবে, তুমি দেখতে পাচ্ছ ওপরে তোমাদের একটার আগে দশমিক আছে, এখানে কটার আগে দশমিক আছে? একটার আগে। আর এখানে কটার আগে দশমিক আছে? দুটোর আগে। তার মানে ওপরে একটা 10 এক্সট্রা থেকে যাবে। এটা কেন বলছি, দেখো 202.4 তলায় আমাদের একটা 100 আসবে যদি আমরা দশমিক তুলে দিই, ঠিক আছে। ওকে, আর এই 5.06টা তো তলায় চলে আসবে, তো 5.06 তলায় এলো। এবারে 5.06-এর জন্য এই দশমিকটা উঠলে ওপরে একটা 100 অ্যাড হবে, গুণ হবে আর কি। তো এই শূন্য কেটে যাবে, নিচে একটা উপরে একটা কিন্তু 10 থেকে যাবে। আমি এটাই বলতে চাইছিলাম। এটাকে শর্টকাটে কী করে বুঝবে, অতি দ্রুত কী করে বুঝবে, মনে রাখবে যখন তুমি ভাগ করছো, নিচে যদি বেশি সংখ্যক, পয়েন্ট টু বি নোটেড, নিচে যদি বেশি সংখ্যক মানে ডিজিটের আগে দশমিক থাকে, যেমন এখানে দেখো একটার আগে দশমিক আছে, এখানে দুটোর আগে দশমিক আছে, তাহলে তুমি দেখো 2 মাইনাস 1, ভালো করে বুঝবে, 2 মাইনাস 1, তাহলে কত থেকে যাচ্ছে? 1, তার মানে একটা 10 উপরে থেকে যাবে। যদি এখানে, ভালো করে বুঝবে, যদি এখানে 3টে থাকতো, এখানে একটা থাকতো, তাই 3 মাইনাস 1, তার মানে 2, তার মানে ওপরে 100 থেকে যাবে, মানে দুটো 10 থেকে যাবে, ঠিক আছে। এটা যদি 4 হতো, ভালো করে বোঝো, এটা যদি 4 হতো আর এটা যদি 3 হতো, সাপোজ ধরো এখানে 3টের আগে দশমিক আছে, এখানে 4টের আগে দশমিক আছে, তখন 4 মাইনাস 3 মানে 1, তার মানে ওপরে একটা 10 থেকে যাবে। এটা নিচে যাচ্ছে, এটা ওপরে আছে, তখন এটা হবে। ক্লিয়ার হয়েছে আশা করি? ভেরি ইজিলি এটাকে কিন্তু করা যায়, এটা প্র্যাকটিস করলে আরও বেটার বোঝা যায়, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাবো আমরা। নেক্সট দেখো পরের প্রশ্ন। চলো এটাকেও আমি তোমাদের 25 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা সলভ করো। টাইমার কিন্তু চলছে, 13 সেকেন্ড হয়ে গেছে। ওকে, কি হবে দেখো অ্যান্সার। তুমি এখানে ডাইরেক্টও করতে পারো তুমি এখানে ডাইরেক্টও করতে পারো, তার জন্য তোমাকে গুণ মাইনাস এসব করতে হবে, আর তুমি অপশান টেস্ট করতে পারো। দেখো ওপরে আমাদের এই যে পুরো রাশিটাকে, এই পুরো রাশিটা দিয়ে ভাগ হয়েছে এবং 0.2 উৎপন্ন হয়েছে, ঠিক আছে। পয়েন্ট নিয়ে এখানে কোনো সমস্যা নেই, কারণ প্রত্যেকটারই একটা সংখ্যার আগেই কিন্তু কী আছে, একটা ডিজিটের আগেই কী আছে, এখানে দশমিক আছে, সো উত্তরেও তাই আছে, সো পয়েন্ট নিয়ে কোনো প্রবলেম নেই। তুমি ফার্স্ট অপশান চেক করো, যদি এই এক্সের মান -1 বসাও, এক্সের মান যদি -1 বসাও, তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে +1,
কারণ এই মাইনাস মাইনাসে প্লাস, আর 0.1 ইন্টু 0.1 +1 হয়ে যাবে। 0.5 আর +0.1, 0.5 আর +0.1 করলে কী হচ্ছে তোমার 0.6 হচ্ছে। তাহলে 0.6কে কত দিয়ে কাটলে 2 আসে? আমরা দেখতে পাচ্ছি নিচে যদি 3 আসে তবে 2 আসবে। তুমি এখানে দেখতে পাচ্ছ এইটার মান যদি আমরা -1 বসাই, এখানেও এক্স এর মান -1 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তোমাদের 8ই থেকে যাবে, 8 একে 8। তো 1.3, এখানে তো আমাদের কত আসার কথা ছিল? 3 আসার কথা ছিল। তো 1.3 এর সঙ্গে 0.8 যোগ করে তো 3 আসে না, তার মানে এই অপশান আমাদের কেটে যাবে। এটাকে তোমাকে না দ্রুত বুঝতে হবে, আমি যে এত এক্সপ্লেনেশন করছি এটা তো তুমি পরীক্ষার সময় করবে না, তাই না? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, চলো নেক্সট অপশান চেক করি। তোমরা বলছো অপশান চেক করার থেকে করে নেওয়া ভালো, তাও করতে পারো, নিজের ডায়েটও করতে পারো। সেক্ষেত্রে মনে রাখতে হবে ক্যালকুলেশন যেন ভুল না যায়। ঠিক আছে, এখানে দেখো এটা তোমাদের মাইনাস, এটা অ্যাকচুয়ালি শুধু 1 হবে, সরি ফর দ্যাট। শুধু 1 যদি করো এখানে, তো এক্স এর মান যদি শুধু 1 বসাও, তাহলে 0.5 থেকে 1 বাদ গেলে কত হয়? কারণ এক্স এর মান যখন 1 বসাচ্ছে এটা তো 0.1ই থাকছে, তো এখানে তোমাদের কত দেবে? এখানে দেবে 0.4। তাহলে নিচে আমাদের 2 আসতে হবে। তুমি দেখো 0.8 এর সঙ্গে 1 যোগ মানে গুণ করলে এখানে হয় 1.3 মাইনাস 0.8, তার মানে এখানে কিন্তু আরও ভ্যালু কমে যাচ্ছে। 2 আসার কথা না, 1.3 থেকে এখানে তো 0.8 বিয়োগ হয়ে যাচ্ছে, আছে তো 1.3, তার থেকে 0.8 বিয়োগ হলে তো আরও কমে যাবে, আসা উচিত তো 2। তো ডেফিনেটলি এটাও কিন্তু অ্যান্সার নয়। এটা কি অ্যান্সার? দেখো এখানে আমরা যদি চেক করি, আমরা দেখতে পাচ্ছি এক্সের মান যদি আমরা -3 করি, তাহলে এটা হয়ে যাচ্ছে -3, তাই না? 0.1, ভালো করে বুঝবে, 0.1 তার সঙ্গে 3 গুণ হলো হচ্ছে 0.3, আর মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 0.5 প্লাস 0.3, এটা তোমাদের করে দিচ্ছে 0.8। নিচে তার মানে 4 আসতে হবে। 8 3 24, 2 আর 1 তোমাদের কত হচ্ছে? 3, নিচে তো 4 আসছে না, সো এটাও আমাদের অ্যান্সার হবে না। তার মানে একটাই অপশন পড়ে থাকে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এটার জন্য কিন্তু একটু কম টাইম একদম আমি, ঠিক আছে? চলো করো। তোমাদের হয়তো মনে হতে পারে এই প্রশ্নটাকে সলভ করার সমস্যা মানে কিছুতেই যাবে না অপশন টেস্টের মাধ্যমে, এটাকে ইজিলি অপশন টেস্টের মাধ্যমে সলভ করা যাবে। হয়েছে? আর একটু টাইম দিচ্ছি, চলো 20 সেকেন্ড। চলো দেখো কী হবে। বলছে যে এখানে কী করে এটাকে অপশন টেস্টের মাধ্যমে করবো সেটা ফার্স্ট ভালো করে ভাবো। তুমি দেখতে পাচ্ছ নিচে তো আমাদের এলসিএম হবে 3 আর 4, তার মানে নিচে আমাদের থাকবে 12। তুমি বলো 12কে কত দিয়ে কাটলে 2 আসতে পারে? নির্ঘাত 6। তাহলে আমি হরকে যা দিয়ে কাটবো, লবকে আমাকে তাই দিয়েই কাটতে হয়। তার মানে ওপরটাও আমাকে 6 দিয়ে কাটবে, নিচেরটাও আমাকে 6 দিয়ে কাটবে, এবং আমাকে কী দেবে? নিচে আমাকে 2 দেবে। ঠিক আছে, এদিকে অলরেডি 7 আছে। ঠিক আছে, তার মানে এই জায়গায় নির্ঘাত 42 ছিল, 6 দিয়ে 42কে কাটলে তবেই তো 7 আসে, তাই না? এটা তো জানো যে লবকে যার দিয়ে কাটে হরকেও তাই দিয়ে কাটে। তো ডেফিনেটলি 12 আছে, যখন 6 দিয়ে 12কে কাটলে 2 আসবে। ঠিক আছে, তার মানে ওপরে 42 ছিল, কারণ 6 দিয়ে 42কে কাটলে তবেই তো 7 আসে। ঠিক আছে, তার মানে ওপরে যেটা ছিল সেটা 42, ওপরে যেটা ছিল সেটা 42, তার মানে সেটা তো এক্সের মান কিছুতেই হতে পারে না, সেটা তো এক্সের মান কিছুতেই হতে পারে না। কারণ তুমি দেখো এক্স থেকে 5 বিয়োগ করছো, আবার এক্স থেকে 2 বিয়োগ করছো, এই দুটো বিয়োগফলের বিয়োগফল বেরোচ্ছে 42, তাহলে এক্স তো 42 কখনোই হতে পারে না, 42 থেকে বড়ই হবে। তো 42 যে অপশান আছে সেটা তো কাটো। আরেকটি জিনিস দেখো, তুমি এই যে ওপরে যেটা ভ্যালু আসবে সেটা কিন্তু 7-এর মাল্টিপ্লিকেশানে আসবে, অর্থাৎ 7-এর নামতা পড়লে সেটা থাকতে হবে। 60 7-এর নামতা পড়লে থাকে না, 52 থাকে না, একটাই অপশান থাকে 56, এটাই কারেক্ট অ্যান্সার। তো দেখতে পেলে কীভাবে আমরা উইদাউট সলভিং এনি কোশ্চেন্স উই ক্যান অ্যান্সার ইট। সিম্পলিফিকেশন কিন্তু এরকমই হয়। আর তোমরা জানো যে এনটিপিসিতেও কিন্তু প্রচুর পরিমাণে সিম্পলিফিকেশান আসার কথা, আর যতদূর আমার সম্ভাবনা বলছে আসছেও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন চলো, এটাকে অপশন টেস্টের মাধ্যমে করা যায়, ভেরি ইজিলি করা যায়। চলো টাইমার চালালাম। তোমরা অনেক সময় বলো স্যার টাইমার দিন, টাইমার দিলে আমাদের সুবিধা হয়, চলো টাইমার দিয়ে দিয়েছি, করো। এটার জন্য 15 সেকেন্ড দিতে পারি। ওকে, চলো কি বলছে দেখো। বলেছে আমি কিন্তু পরীক্ষার সময় পাতাবো না, তোমাদের বোঝানোর জন্য পাতাচ্ছি। ঠিক আছে, এটা ইকুয়াল টু তোমাদের 80। তুমি দেখো এই জিরোটা অ্যাজ ইট ইজ এখানে থেকে গেছে, তার মানে নিচে এমন একটা ভ্যালু আছে যেটা এই বাকি সংখ্যাটাকে কাটলে 8 দেবে, তাই তো? ইয়েস ও নো বলো। তুমি বলো 112 8-এর সঙ্গে কত গুণ করলে 112 হয়? আমরা জানি 8-এর সঙ্গে 15 গুণ করলে, জাস্ট মিনিট, সরি 14,
14 গুণ করলে, কারণ 8 4 32, 14 গুণ করলে আমাদের 8 আসে, 112 আসে। ভালো করে বুঝবে, আবারও বলে দিচ্ছি, কারণ আমি তোমাদের বলতে হজে ভালো করেছি, আবারও বলে দিচ্ছি। এটা অনেক সময় হয়, মানে কি নিজে বুঝে গেছি তো ওই জন্য অন্যকে বলতে গেলে সমস্যা হয়, এটা অনেক সময় হতে পারে। কি বলছি শোনো ভালো করে, এই যে শূন্যটা আছে এটা তো অ্যাজ ইট ইজ এখানে আছে, মানে শূন্য কাটেনি। তার মানে নিচে এমন একটা সংখ্যা আছে যার সঙ্গে 8কে গুণ করলে এইটা পাওয়া যায়। তো সেটা কত? সেটা হচ্ছে 14। আমরা জানি 8 14 112 হয়, ঠিক আছে। কিন্তু এখানে তো কিউব এক্সের মান 14। ভালো করে বুঝবি, সরি কিউব বলছি, স্কোয়ার এক্সের মান, মানে স্কোয়ার রুট এক্সের মান হচ্ছে 14। মানে কোনো একটা সংখ্যা আছে যাকে স্কোয়ার রুট করার পরে 14 এসছে, তো সংখ্যাটা কত হবে? 196। কারণ 196কে যখন আমরা স্কোয়ার করি, মানে স্কোয়ার রুট করি, তখনই তো আমরা 14 পাই। তো 196 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, বোঝা গেল? ভেরি ইজিলি করা যায়, আরও 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 স্পিডে করা যায়। ঠিক আছে, যেই এখানে 0 আছে আর এখানেও তোমার 0 আছে, বুঝবে 0 তো কাটেনি। ঠিক আছে, তার মানে এইটার ভ্যালু এমন একটা কিছু আসবে যার সঙ্গে 8কে গুণ করলে এইটা আসে। তো সেটা কী হতে পারে? সেটা 14 হতে পারে। তার বেশিরভাগ 14 স্কোয়ার বার করতে হবে তোমাকে, সেটা এইটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দিস কোয়েশ্চেন বিকামস ভেরি ইজি, বাট স্টিল স্টুডেন্টরা ভুল করবে। চলো এই প্রশ্নটা আমি 20 সেকেন্ড টাইম দিচ্ছি, চলো কজন ঠিক করি দেখো, নিজেরা করো। দশমিকের কনসেপ্ট জানা থাকলে এই প্রশ্ন কোনো অঙ্কই নয়, কিন্তু না জানা থাকলে তোমারই সময় লেগে যাবে সব থেকে বেশি, কারণ তুমি দশমিকই ভুল করবে বসাতে। ওকে, বলছে যে 23 × 31 যদি এত হয়, মানে রেল তোমাকে এগিয়েও দিয়েছে প্রশ্নটা, অঙ্ক করেও দিয়েছে। বলছি এটা ইকুয়াল যদি এত হয়, তাহলে এটা ভাগ এটা করলে কি আসবে? দেখো এটা ভাগ এটা করলে কিছু না হোক 23 তো আসবেই, সব অপশানে 23 আছে। এটা ইন্টু এটাকে গুণ করলে যদি এটা আসে, তাহলে 713কে তুমি যদি 31 দিয়ে ভাগ করো, তাহলে কিছু না হোক 23 তো আসবেই, সে পয়েন্ট যাই থাক না কেন রে বাবা। এইবার গন্ডগোল হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, এইবার গন্ডগোল হচ্ছে যে কতগুলোর আগে পয়েন্ট বসবে, এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কতগুলোর আগে পয়েন্ট বসবে, আমি তোমাদের একটু আগেও বলেছি। এখানে কতগুলো আছে দেখো, এখানে 5টা আছে, এখানে কটা আছে, এখানে একটা আছে। 5 - 1 মানে কত হলো? 4। তার মানে 4টে সংখ্যার আগে দশমিক বসবে। এখানে দুটো অলরেডি আছে, আরও দুটো শূন্য, দাও দশমিক বসাও। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি। হয়েছে ক্লিয়ার? একটু আগে তোমাদের বলেছি না এটা। ওপরে কতগুলো সংখ্যার আগে দশমিক আছে দেখো, 5টার আগে, 1 2 3 4 5। নিচে কটার আগে আছে? একটার আগে। 5 - 1 করো 4, তার মানে 4টের আগে দশমিক বসবে। ঠিক আছে, ওকে, এই ট্রিকগুলো শিখে যাও। এনটিপিসি পরীক্ষা যখন এরকম উল্টোপাল্টা খিচুড়ি দেবে, দেখে মনে হবে সোজা, অথচ 10 সেকেন্ডে করতে পারছো না, তখন এই ট্রিকটা মাথায় কাজ লাগবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। চলো পরের প্রশ্ন, এটাতে আমি টাইমার চালাচ্ছি না, নিজেরা ট্রাই করো, যেহেতু এটা কথায় লেখা অঙ্ক আছে, মানে পাটিগণিত বেসিক্যালি টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্ক আছে। চলো এরকম ধরনের অঙ্ক রেলে আকছার আসে, ঠিক আছে। এটাও প্রিভিয়াস ইয়ার এনটিপিসির প্রশ্ন ছিল তোমাদের, ঠিক আছে। চলো করো, কী বলছে? মার্ককে 4.5 ঘন্টায় 220 কিমি ভ্রমণ করতে হয়েছিল। তিনি কতক্ষণ বাসে ভ্রমণ করেছিলেন যদি 60 কিলোমিটার/আওয়ার বেগে ট্রেনে চড়েছিলেন, অথবা 40 কিলোমিটার/ঘন্টা বেগে চড়েছিলেন? ঠিক আছে, এখানে বাস চড়েছিলেন হবে, এই জায়গায় প্রশ্নটা একটু তোমরা লিখে নিও, বাস চড়েছিলেন, ঠিক আছে, বাস চড়েছিলেন, অথবা এই দুটির সংমিশ্রণে চড়েছিলেন। ঠিক আছে, যখনই এই সংমিশ্রণ বলবে তখন আমরা অ্যালিগেশন ইউজ করব। কী ইউজ করব? অ্যালিগেশন। দেখো এখানে এটাও গতিবেগ, দিস ওয়ান অলসো স্পিড মেনশনড। যখন দুটো স্পিড মেনশন করা থাকবে তখন এই ব্যাপারটাকে স্পিডে কী করো, তুমি ট্রান্সফার করে নাও। ঠিক আছে, আমরা জানি কিলোমিটারকে আওয়ার দিয়ে ভাগ করলে স্পিড বেরোয়, কিলোমিটার/আওয়ার মানে কি? কিলোমিটার/আওয়ার, তবেই তো আমরা স্পিডকে পাই। ইয়েস অর নো? ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তার মানে আমরা 220 বাই যদি 4.5 করি, তাহলে আমরা কী পাবো? এখানে স্পিড পেয়ে যাবো। এটা হচ্ছে ওভারঅল স্পিড, কারণ মার্ক এই কিমিটাই গেছে এইভাবে, সে যে কোনোভাবে যাক না কেন, সে ট্রেনে যাক, বাসে যাক, আর ট্রেন বাস দুটো মিলিয়ে যাই যাক না কেন, তার ওভারঅল কিমি হচ্ছে এই, আর টাইম লেগেছে এই, তার মানে তার স্পিড হচ্ছে, ওভারঅল স্পিড হচ্ছে এই। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের 5 দিয়ে কাটবে মানে 9, উপরে 0 থাকছে, মানে এটা তোমাদের হয়ে যাবে হচ্ছে 440/9। এটা কী হয়ে যাবে? এটা কিসে কনভার্ট হয়ে যাবে? 440-এ কনভার্ট হয়ে যাবে। একটা কাজ করতে পারো, তুমি ওপরে 2 দিয়ে গুণ করতে পারো, নিচে 2 দিয়ে গুণ করতে পারো। ঠিক আছে, তাতে কী হবে? এটা 9 পরিণত হবে, মানে এই দশমিকটাকে তোলার জন্য, দশমিকটাকে তোলার জন্য কী করতে পারি? এর ডবল করে দিতে পারি।
ঠিক আছে, তাহলে এটা কিসে পরিণত হবে, 440/9-তে কনভার্ট হবে। তো এইটা আমাদের এখন আর লাগবে না, আমরা 440/9টাকে রেখে দিই। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ট্রেন আছে তার গতিবেগ ছিল 60, আর যে বি ফর বাস আছে তার গতিবেগ ছিল 40। এখন দেখো এই 9টাকে আমাদের আবার তুলতে হবে, তার জন্য কী করবো, এর সঙ্গে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 9 কেটে বেরিয়ে যাবে। বেসিক্যালি এই যে 3টে লিখেছে এই 3টে হচ্ছে রেশিওতে থাকে, তাহলে মাঝঘাটটাকে যদি 9 দিয়ে গুণ করি, একেও আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, একেও আমাকে কী করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে। তো এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 540, এটা হয়ে যাবে 360। তাহলে এখন এখানে কটা সংখ্যা আছে, আর এই 9 তো কেটে গেছে, তার মানে এই 3টে সংখ্যা বেসিক্যালি আছে, একটা হচ্ছে 540, 440 আর 360। ঠিক আছে, তো 3টে সংখ্যা এখানে আছে। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এবার দেখো একটা জিনিস, আমরা কি করব, এই দুটোকে বিয়োগ করে এখানে লিখব, আর এই দুটোকে বিয়োগ করে আমরা এখানে লিখব। তো তুমি দেখো এই দুটোর বিয়োগফল কত হচ্ছে 100, এটা বিয়োগফল কত হচ্ছে 80। ঠিক আছে, কাটলে কত হয়, দেখতে পাচ্ছ 20 দিয়ে যাচ্ছে, 4:5। ঠিক আছে, 4:5, এগুলো কিসের অনুপাত জানো, এগুলো হচ্ছে টাইমের অনুপাত। 4 আর 5 হচ্ছে টাইমের অনুপাত। মনে রাখবে স্পিডের যদি অ্যালিগেশন লাগাও তাহলে টাইমের অনুপাত পাওয়া যায়, এগুলো হচ্ছে টাইমের অনুপাত। মানে ট্রেনের টাইম হচ্ছে 4 ইউনিট, মানে ট্রেনে ওই লোকটা 4 ইউনিট ভ্রমণ করেছে, বাসে ওই লোকটা 5 মিনিট ভ্রমণ করেছে, টোটাল 9 ইউনিট। আমাদের ইউনিট অনুযায়ী নয়, অঙ্কে বলছে 4.5 ঘন্টায়, তো 4.5 ঘন্টা। ঠিক আছে, তোমাকে কী জিজ্ঞেস করেছে যে তিনি কতক্ষণ বাসে গেছিলেন, তো বাসে কত, এই যে 5 ইউনিট, 5 ইউনিট। তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 0.5, আর 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 2.5। ঠিক আছে, 2.5 মানে 2 ঘন্টা, আর 0.5 মানে হচ্ছে হাফ আওয়ার, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো 2.5 আওয়ার এটা কীভাবে কনভার্ট করতে হয়, এটা অনেকে ভুল করে, 2 ঘন্টা লিখবে, আর 0.5 মানে কি, 0.5 মানে তো হাফ, হাফ আওয়ার মানে কি, হাফ আওয়ার মানে 1 ঘন্টার অর্ধেক, মানে 30 মিনিট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, চলো টাইমার চালিয়ে দিচ্ছি, 20 সেকেন্ড। হয়ে গেছে 20 সেকেন্ড, চলো 25 সেকেন্ড, চলো 30 সেকেন্ড। ওকে, আর দেওয়া পসিবল নয়, 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাওয়া উচিত। দেখো এই তোমরা বলবে স্যার পড়তেই তো 30 সেকেন্ড সময় লেগে যাচ্ছে, তার মানে তোমার প্র্যাকটিস নেই। এই অঙ্কগুলো না পড়ার মতো অঙ্ক নয়, এগুলো দেখলে বোঝা যায় যে কী বলতে চেয়েছে। তুমি যাচ্ছ, তুমি তয় সুগার, তুমি যাচ্ছ এ থেকে বিয়ের দিকে, ঠিক আছে, আর তোমার বন্ধু এই পয়েন্টে দাঁড়িয়ে আছে, তোমার বন্ধু আসছে বি থেকে এর দিকে, অর্থাৎ দুজন। ধরো তোমরা কেউ এই পয়েন্টে এসে মিট করছো, ঠিক আছে, তুমি এরমভাবে গেলে আর তোমার বন্ধু এরমভাবে এলো, দুজনে একটা পয়েন্টে এসে মিট করছো। ঠিক আছে, তো তোমাদের জিজ্ঞেস করেছে তোমার গতিবেগ যদি 45 কিলোমিটার/আওয়ার হয়, আর তোমার বন্ধুর গতিবেগ যদি 53 কিলোমিটার/আওয়ার হয়, আর টোটাল এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা যদি তোমাদের 1029 হয়, তাহলে তোমাদের বার করতে বলেছে যে এই পয়েন্টে পৌঁছোতে একে অপরকে সাক্ষাৎ করতে বা অতিক্রম করতে তোমাদের কত সময় লাগবে। ভেরি ইজি কোশ্চেন্স, ভেরি 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 ইজি কোশ্চেন্স, কিছুই নয়। 1029কে দুটোর এই দিকে আর এই দিকের গতিবেগ দিয়ে আমাদের কী করে দিতে হবে, প্লাস করে ভাগ করে দিতে হবে। কেন, কারণ উপরে আছে আমাদের দূরত্ব, নিচে আছে আমাদের স্পিড, টোটাল স্পিড, তাহলে দূরত্বকে স্পিড দিয়ে ভাগ করলে আমরা কী পাই, আমরা টাইম পাই। তো তোমাকে তো সেটাই জিজ্ঞেস করেছে কত ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তো ভেরি ইজি কোশ্চেন্স। 1029, ঠিক আছে, তাকে আমরা কি করব, এখানে 98 দিয়ে ভাগ করে দেবো। এইবার এই ভাগটা অনেকে আটকে যাবে, বলবো স্যার এই ভাগটা করতে গেলে তো 30 সেকেন্ড ডেফিনেটলি বেশি সময় লাগবে। তুমি একটা জিনিস ভালো করে তাকাও, অপশানগুলোর দিকে তাকাও একবার, সব অপশানগুলো দেখো 10-এর কাছাকাছি আসে। তো প্রথমে সব থেকে বড় অপশানটাকে চেক করো। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ 98 × 11 করলে কী আসে, 8 আসে, 8 আর 9 17, 10, এইটা আসে, এইটা আসে। 11 দ্বারা গুণ তো তোমাকে স্পিডে জানতেই হবে, এইটা আসে। এবার দেখো ক্লিয়ারলি ভালো করে দেখো, এইটা আসা উচিত কিন্তু আছে তো ওপরে এর থেকে ছোট, তার মানে এ আর এই যে 1029 আর 1078 খুব কাছাকাছি, তার মানে অ্যান্সার 11 থেকে সামান্য কম হবে, অর্থাৎ এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা কিন্তু ভাগ একদমই করব না, ভাগ না করেও অ্যান্সার দেওয়া যায় এখানে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, আমাদের পেড ব্যাচ চলছে, সেখানে কিন্তু তোমাদের
আপকামিং যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষা আছে তার জন্য এনসিইআরটি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বো ব্যাচ চালু করা হয়েছে, যেটার প্রাইস আছে 499 টাকা। ঠিক আছে। আর আমাদের ম্যাথ ব্যাচ চলছে, যেখানে পাটিগণিত আছে এবং অ্যাডভান্স আছে। ম্যাথে কালকের থেকে স্টার্ট হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথে ভিডিও দেওয়া। ঠিক আছে, সদ্য CISI এর ওপর প্রশ্ন এসছে। ঠিক আছে, এছাড়া বাকিগুলো করে দেওয়া হবে। এটার প্রাইস আছে 599, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি প্রথমে বিক্রম ব্যাচ কেনো, মানে এই সবুজটা কেনো, এনসিইআরটি বিক্রম ব্যাচ যেটা, অর্থাৎ সায়েন্সে তুমি যদি কেনো, তাহলে তুমি কিন্তু এখানে একটা কুপন কোড ব্যবহার করতে পারবে যখন তুমি ম্যাথ কিনবে। ঠিক আছে, এখানে কোন কুপন কোড ব্যবহার করতে পারবে? 500। ঠিক আছে, 500 এই কুপন কোডটা তুমি ব্যবহার করতে পারবে। বিক্রম ব্যাচ কেনার পরে তুমি ম্যাথ কিনতে চাইলে 500 ব্যবহার করবে, আর এই ম্যাথ ব্যাচ কেনার পর তুমি যখন বিক্রম ব্যাচ কিনতে চাইবে তখন তুমি 501 কুপন ব্যবহার করবে। ম্যাথ কেনার পরে 501, সায়েন্স কেনার পরে 500। ঠিক আছে, ব্যবহার করলে কী হবে, যেটা কিনতে চাইছো সেটার জন্য তুমি 299 ছাড় পাবে, অর্থাৎ 299 টাকা তুমি এখানে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমরা বাই করতে পারো। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে বলতে পারো, বা আমাদের ফোন নাম্বার তো অলরেডি আছে তোমাদের কাছে। দেখো ফার্স্ট কমেন্টে তোমাদের একটা কমেন্ট করা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ফোন নাম্বার থাকে। ঠিক আছে, তো সেখানে তোমরা কোয়ারি করতে পারো। আর এই কোর্সগুলোর যে ভ্যালিডিটি সেটা হচ্ছে পরের বছর 31শে মার্চ অবধি। এটা ফিক্সড ভ্যালিডিটি, অর্থাৎ তুমি যদি পরের বছর জানুয়ারিতে কেনো তাও তুমি ফার্স্ট 31শে মার্চ অবধি ভ্যালিডিটি পাবে। অতএব যত দ্রুত সম্ভব নিয়ে নাও। আর আরেকটা কথা বলি, যারা আমাদের পুরনো স্টুডেন্ট তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, এটা তো নতুন ভিডিও, এগুলো নতুন। যারা পুরনো তাদের জন্য ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তো তারা কোয়ারি করে নিতে পারো। তো চলো আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। চলো পরের প্রশ্ন দেখো। এটাকে কিন্তু ডেফিনেটলি 10 সেকেন্ডে করা যায়, তো আমি 10 সেকেন্ডে বেশি টাইম দেবো না। ঠিক আছে, মনে রাখবে ত্রিভুজগুলোর যে পরিসীমা হবে তার যে অনুপাত হবে সেটা গিভেন বাহুর অনুপাতের সমান হয় যখন তারা একই রকম বা সিমিলার হয়। চলো করো, এবার বলেও দিয়েছি, আমি করব। দেখো 36 আর 24, তার মানে 15 হয়ে গেল। আমারও একটু 10 সেকেন্ডে বেশি লেগেছে, 12 কি 11 মনে হয় লেগেছে, তাই না? ওকে, আর দেওয়া পসিবল না। দেখো কী করলাম বলে দিই। আমি একটু আগে কি বললাম, অ্যান্সার তো বলে দিয়েছি। ঠিক আছে, অ্যান্সার তো বলে দিয়েছি। দেখো এই হচ্ছে তোমাদের একটা ত্রিভুজ, এই হচ্ছে আর একটা ত্রিভুজ বেসিক্যালি। ঠিক আছে, এবার এখানে বলেছে দুটো ত্রিভুজ হচ্ছে তোমাদের কি, দুটো ত্রিভুজ হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে অনুরূপ। জাস্ট আ মিনিট, সামথিং। ওকে, হ্যাঁ, ওকে। তো দুটো ত্রিভুজ হচ্ছে তোমাদের কি অনুরূপ। এটা হচ্ছে ABC ত্রিভুজ, এটা হচ্ছে PQR ত্রিভুজ। যখন দুটো ত্রিভুজ অনুরূপ হয় তখন তাদের যে পরিসীমার রেশিও হয়, যেমন এখানে 36 আর 24 দেওয়া আছে তাদের পরিসীমা, সেটা হয় তাদের অনুরূপ বাহুগুলোর রেশিওর সমান। এখানে AB/PQ, তো ABর দৈর্ঘ্য বার করতে বলেছে, আর PQ এর দৈর্ঘ্য গিভেন আছে দেখো 10। তো এইটা ইকুয়াল হবে। তো আমি কী করলাম, 12 দিয়ে প্রথম কেটেছিলাম, 3 দিয়ে, নিচে 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, 5 3 15, অর্থাৎ আমি এটা মুখে করেছিলাম। ঠিক আছে, মানে মাইন্ড ক্যালকুলেশনে, ওই জন্য 15 ক্লিক করেছিলাম। হয়েছে ক্লিয়ার? কি বললাম, যখন দুটো ত্রিভুজ অনুরূপ হবে, সিমিলার হবে, এটা একই রকম মানে অনুরূপ, এই গুগলে বাংলা করলে এইসব হয়। ঠিক আছে, অনুরূপ। ওকে, অনুরূপ মানে সিমিলার। যখন সিমিলার হয় তাদের পরিসীমার যে রেশিও হয় সেটা তাদের যে গিভেন সাইড থাকে, মানে দেও যে বাহু থাকে, যেমন AB/, ঠিক আছে, এটা PQ হবে। PQ এর ভ্যালু দেখো 10 দেওয়া আছে। দুটো রেশিও অনুপাত সমান হয়, এর যা রেশিও হয় এর রেশিও সমান হয়। এটা কাটলাম, কত বেরোলো আমাদের 15। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। চলো পরেরটা করো, 20 সেকেন্ড টাইম দিচ্ছি। থেলসের থিওরাম ইউজ হবে। আশা করি হয়ে গেছে। ওকে, কি বলছে দেখো, বলছে ত্রিভুজ আছে একটা, চলো আমি এঁকে নিই। একটা ত্রিভুজ আছে, চলো হাতি আঁকি। এ হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটার নাম কি, ABC। ঠিক আছে, এবার বলছে ডি এবং AB এবং AC এর উপর অবস্থান করছে। তো আমি একটা কাজ করছি, আমি
আমি একটা কাজ করছি, আমি এখানে ডিইকে এঁকে নিচ্ছি, এই যে ডিই, এটা ডি, এটা হচ্ছে ই, ঠিক আছে। এই আর কি বলেছে, আর তোমাদের বলেছে হচ্ছে যে ডি সমান্তরাল বিসি, ডি আর বিসি হচ্ছে সমান্তরাল, এই বাহুটা হচ্ছে সমান্তরাল, এটাকে থেলসের থিওরাম বলে। থেলসের থিওরাম বলে যখন এরকম ফিগার আসবে এবং যখন ডি বিসি এর সমান্তরাল হবে, আগের দিন একটা করেছিলাম, তখন আমরা কী করি, এডি বাই ডিবি ইকুয়াল টু হয় তোমাদের এই বাই ইসি এর, ঠিক আছে, এই হচ্ছে হয় এডি বাই ডিবি ইকুয়াল টু কী হয়, এই বাই ইসি এর হয়। দেখো এখানে এডি এবং ডিবি এর দেখো দেওয়াই আছে, কী দেওয়া আছে, 3:1, 3:1। আর এইর মান কত দেওয়া আছে, কোনো একটা মান তো দেওয়াই থাকবে, কিসের মান দেওয়া আছে, দেখো এই মান দেওয়া আছে, এই মানে ই এ কত হচ্ছে 3.3, 3.3 দেওয়া আছে। ইসি এর মান আমাকে এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। ইসি এর মান কত হবে তোমাদের 11, মানে 1.1 আর কি বেসিক্যালি, ঠিক আছে। কী হবে তোমাদের 1.1, তো ইসি এর মান কত হবে তোমাদের 1.1, এটা এদিকে চলে যাবে, এটা উপর দিকে আসবে, তাহলে কত হবে তো 1.1। ইসি এর মান হচ্ছে তোমাদের 1.1, ঠিক আছে। তোমাদের কী জিজ্ঞেস করেছে, তাহলে এসি এর মান বার করতে বলে, এই টোটালটা, এই যে এইটা এখান থেকে এইটা, ঠিক আছে, এসি, এসি এর মান তোমাদের বার করতে বলেছে, এই পুরো বাহুটার মান বার করতে বলেছে। দেখো আমরা একটু আগেই কী দেখেছিলাম যে এই এর মান দেওয়া আছে কত তোমাদের 3.3, তো এই দুটো যোগফলই হবে অ্যান্সার, অর্থাৎ 4.4, ঠিক আছে। কোথায়, সি অপশান উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে, ভেরি ইজি। চলো পরের প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন, চলো অ্যান্সার দাও, টাইম দিচ্ছি। আচ্ছা এই প্রশ্নটা টাইম দিচ্ছি না, চলো করো, নিজেরা করো, একটু তো কনফিডেন্স বুস্ট হোক। সব যদি টাইমের বাড়িয়ে বেরিয়ে যায় আর ভাবো যে আমাদের হচ্ছে না, তখন গন্ডগোল। কিছু ভাবার দরকার নেই অত কিছু, যে টাইমের মধ্যে হচ্ছে না স্যার, ইয়েস স্যার, ও স্যার, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। নিজেরা করো, ট্রাই করো, পারো আগে, তারপর ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, পারাটা আগে মেন ইম্পর্ট্যান্ট। চলো করো, ভিডিও পজ করে করতে পারো, ঠিক আছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিই অ্যান্সার কী হবে। দেখো এখানে কি বলেছে, বলেছে চিত্রটিতে এম হচ্ছে, এই যে এম, এই যে এই বাবু, এম হচ্ছে এক্স এবং জেডের মধ্যবিন্দু, এক্স জেডের মধ্যে, তার মানে এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে, এই বাহু আর এই বাহু সমান, ক্লিয়ার হয়েছে আশা করি, এটুকু বুঝতে কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা নেক্সট বলছে কি, এক্স এম জেড, এক্স এম জেড মানে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে কত, 32 ডিগ্রি, কত দেওয়া আছে 32 ডিগ্রি, এই যে। আর কি বলেছে, আর বলেছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আচ্ছা এটার মানও দেওয়া আছে, কত দেওয়া আছে 16 ডিগ্রি, ওকে, এক্স ওয়াই জেড, ইয়েস। তাহলে বলেছে এক্স জেড ওয়াইয়ের মান কত, মানে এক্স জেড ওয়াই, অর্থাৎ এই কোণটার মান বার করতে বলেছে, এই অ্যাঙ্গেলটার মান তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে। ক্লিয়ার হয়েছে, এটুকু বোঝা গেছে, ইয়েস অর নো বলো, এটুকু বোঝা গেছে, ইয়েস অর নো বলো, ঠিক আছে, ওকে। আচ্ছা একটা জিনিস তুমি ভালো করে দেখো, এই টাইমারটাকে আমি সরিয়ে দিচ্ছি, একটা জিনিস তুমি একটু ভালো করে দেখো, জাস্ট এ মিনিট, ওকে, একটা জিনিস তুমি ভালো করে দেখো, যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ত্রিভুজটা আছে এক্স ওয়াই জেড, আমি যদি আঁকি এটাকে, এরকম ফিগার আসবে না, এইটাকে যদি রেখে দিই, এই দাগটা আমি দিইনি খালি, এখানে আমাদের 32 লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা আছে আমাদের 16, ওকে। তার মানে তুমি জানো যে বহিস্থ কোণ বিপরীত দিয়ে অন্তস্থ কোণের সমান হয়, এটা যদি এক্স কোণ হয়, এটা যদি ওয়াই কোণ হয়, এক্স ওয়াই লেখা আছে বলে লিখছি, তাহলে মনে রাখবে এক্স প্লাস ওয়াই, এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের 32, কী বললাম, এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি ইকুয়াল টু তোমাদের কী হয়ে যাবে 32, ঠিক আছে, ওকে। তার মানে এই যে কোণটা আছে, এই কোণটা তোমাদের 16 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। বহিস্থ কোণ বিপরীত দিয়ে অন্তস্থ কোণের সমান, বহিস্থ কোণ কত আছে, বাইরের কোণ কত আছে 32 ডিগ্রি, এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি মিলে তোমাদের 32 ডিগ্রি হবে। এটা বোঝা গেছে, ইয়েস আর নো বলো, এটা যদি বুঝে থাকো তাহলে আমি ফার্দার পরবর্তীকালে এটা এগোবো, আস্তে আস্তে করাচ্ছি, যাতে যাদের কনসেপ্ট একেবারেই ক্লিয়ার নেই তারা যাতে করতে পারে, ঠিক আছে, তারা যাতে জাস্ট করতে পারে, ঠিক আছে, হয়েছে এটা ক্লিয়ার। আচ্ছা এবার একটা জিনিস দেখো ভালো করে, যখন যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, তার মানে এই কোণ আর এই কোণ সিমিলার, ঠিক আছে, এই কোণ এক্স কোণ আর ওয়াই কোণ সিমিলার, এটাও তো আমরা 16 ডিগ্রি। মনে রাখবে বিপরীত কোণের বাহুগুলো সমান হয়, তার মানে এই 16-র বিপরীতে এই বাহু আছে, 16-র বিপরীতে কোন বাহু আছে, এই বাহু আছে, আর এই 16-র বিপরীতে কোন বাহু আছে, এই বাহু আছে, ঠিক আছে, এই 16-র বিপরীতে এই বাহুটা আছে, আর এই 16-র বিপরীতে এই বাহুটা আছে,
এই দুটো বাহু ইকুয়াল হবে, দুটো বাহু কী হবে? ইকুয়াল হবে। তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি যে এক্সএম মানে এই বাহুটা, ঠিক আছে, ইকুয়াল টু তোমাদের হবে ওয়াইএম। আর আমরা এটাও জানি এম হচ্ছে ওয়াই জেডের মধ্যবিন্দু, তার মানে এই যে বাহুটা আর এই যে বাহুটা, এই দুটো বাহু ইকুয়াল, তার মানে ওয়াইএম আবার এম জেডের ইকুয়াল, ওয়াইএম আবার কী হবে? এম জেডের ইকুয়াল। বলো এটা বুঝলে কি বুঝলে না? ক্লিয়ার হলো? ইয়েস আর নো বলো। এইটুকু বুঝেছো কি না জাস্ট আগে উত্তর দাও। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এক্সএম এবং এম জেড দুটো সমান। এক্সএম মানে কোনটা? এই যে বাহুটা। আর এম জেড মানে কোনটা? এই বাহুটা। তার মানে এক্সএম আর এম জেডের বিপরীত যে কোণগুলো থাকবে সেগুলো সমান হবে। বিপরীত বাহুর বিপরীত কোণগুলো সমান, যেমন বিপরীত সমান কোণের বিপরীত বাহুগুলো সমান হয়, তেমন বিপরীত বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তো এটা যদি এক্স ডিগ্রি হয়, এটাও তোমাদের এক্স ডিগ্রি হবে, ঠিক আছে। আর একটা কোণের মান দেখো 32 ডিগ্রি দেওয়াই আছে। তো একটা ত্রিভুজের টোটাল কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ হচ্ছে 32 ডিগ্রি, ঠিক আছে, আর দুটো কোণের মান হচ্ছে 2x ডিগ্রি। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? পেয়ে যাবো না? দেখতে পাচ্ছ এটা? ইয়েস, এটা হচ্ছে তোমাদের 32, ঠিক আছে। এই টোটাল মানে এই ইকুয়াল টু করলে তোমাদের 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি ইকুয়াল টু কী হয়? একটা কোণের মান হচ্ছে 32 আর দুটো কোণের মান হচ্ছে 2x, ঠিক আছে। এখান থেকে যদি করি 180 থেকে 32কে বাদ দিলে কত হয়? 8, 3 আর 1 4, মানে 148, ঠিক আছে। এটা ইকুয়াল টু আমাদের হবে 2x। এক্সের মান হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্সের মান, এই দুটোই হচ্ছে ইনফ্যাক্ট এক্সের মান হবে, ঠিক আছে, সমান হবে। তো 2x-এর মান কত হবে? দেখতে পাচ্ছ 74। তো এক্সের ভ্যালু কত হবে? এখানে হবে 74। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই কোণটাও তোমাদের 74 ডিগ্রি হবে, অ্যান্ড দিস যেটা জিজ্ঞেস করেছে সেটাও তোমাদের 74 ডিগ্রি হবে। ওকে, এখানে কি কনসেপ্ট ইউজ হলো সেটা আমি বলে দিই, যাদের জিওমেট্রি একেবারেই জানা নেই তার জন্য বলছি। সেটা হচ্ছে যদি দুটো বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হবে, ঠিক তেমনই যদি দুটো কোণ সমান হয় তাদের ঠিক বিপরীত বাহুটাও সমান হবে। হয়েছে ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। নেক্সট পরের প্রশ্ন 11 দাগ বলছে নিচের চিত্রে দেখানো যে চতুর্ভুজ আছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। চলো করো, নিজেরা ট্রাই করো আগে, ঠিক আছে। চলো আমি তোমাদের এখানে রেকর্ডিং চালিয়ে দিচ্ছি, মানে ঘড়ি চালিয়ে দিচ্ছি, নিজেরা ট্রাই করো ফার্স্টটাকে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, কিন্তু যখনই তোমরা এই ধরনের কোশ্চেন্স পাবে তখন দেখে নেবে কোথাও 90 ডিগ্রি সাইন আছে কি না, ঠিক আছে। এটা 20 মিনিট আমি 20 সেকেন্ড আমি তোমাদের জন্য দিচ্ছি, বাট এটা করতে মোটামুটি 25 থেকে 30 সেকেন্ড লাগতে পারে বিকজ অফ ক্যালকুলেশন, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের বলবো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এই প্রশ্নটাকে করা যায়। কিছু নয়, এই দাগটুকু যেটুকু তোমরা টানবে এইটুকুই হচ্ছে তোমাদের জাস্ট কাজ। এই যে তোমরা এ আর সিকে অ্যাড করে দিলে, এটা কেন করলে? এর কারণ হচ্ছে দেখো এদিকে একটা তোমাদের সমকোণী ত্রিভুজ আর এদিকে একটা তোমাদের সমকোণী ত্রিভুজ তৈরি হলো, ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানি যে সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ তুমি যাই করো না কেন, তুমি একটা জিনিস ভালো করে জানো যে আমরা জানি হাফ ইন্টু, জাস্ট আ মিনিট, আমরা জানি যে হাফ ইন্টু, ঠিক আছে, ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা করলে আমরা কি পাই? আমার ত্রিভুজের ক্ষেত্রফল পাই। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে আমরা এই চতুর্ভুজটা ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তো প্রথম ত্রিভুজটা হচ্ছে হাফ, এই ত্রিভুজের ভূমি হচ্ছে 15, ঠিক আছে, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে তোমাদের 15, ঠিক আছে। দ্বিতীয় ত্রিভুজটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করব, ঠিক আছে। তো দ্বিতীয় ত্রিভুজ কত আছে? হাফ, এর ভূমি কত? ভূমি হচ্ছে 3, এই যে, ঠিক আছে, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে তোমাদের 21, ওকে। এখান থেকে হাফ কমন নাও, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এটা 15 স্কোয়ার মানে 225 আসবে, প্লাস এটা হচ্ছে আসবে তোমাদের 63। এবার এই পর্যন্ত করে আমরা থেমে যাব, কারণ আমাদের সলভ করাটা ইস্যু নয়, আমাদের ইস্যু হচ্ছে প্রশ্নের অ্যান্সার দিয়ে কেটে পড়া, পরের প্রশ্নে চলে যাওয়া, ঠিক আছে। একটা জিনিস এখান থেকে আমি খেয়াল করতে পারছি যে আমাদের যে অ্যান্সার বেরোবে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ কোথাও এখানে ফ্র্যাকশান নেই, অতএব এটা 2 দ্বারা বিভাজ্য হবে, ওকে। এটা তো 2 দ্বারা বিভাজ্য নয়, কাটো, এটা তো 2 দ্বারা বিভাজ্য নয়, কাটো, দুটো অপশান থাকলে এবারে কী করে চেক করব? দেখতে পাচ্ছ এখানে 225 আছে, এই লাইনটাও করার দরকার ছিল না, এখান থেকে বেরিয়ে যেত। দেখো 15 কী আছে? গুণ আছে, তার মানে ডেফিনেটলি ভ্যালুটা আর যাই হোক না কেন 54 থেকে তো বেশি হবেই, সে এটাকেও তুমি কেটে দাও, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে। করে দেখে নাও, কারেক্ট অ্যান্সার হবে তোমাদের এখানে, ওকে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলছে একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি এবং 12 সেমি, তো বাহুর দৈর্ঘ্য কত?
তো এখানে আমি তোমাদের কোনো চালাচ্ছি না, নর্মালি তোমাদের অ্যান্সার করে দিচ্ছি এখানে। জাস্ট এ মিনিট। কি বলেছে দেখো, বলেছে একটা রম্বস আছে, ধরো এই হচ্ছে তোমাদের রম্বস, ঠিক আছে, এটা ধরো রম্বস। তো তোমাদের বলছে যে এই যে রম্বস মানে 4টে বাহুর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, 4টে বাহুর দৈর্ঘ্য কী হবে তোমাদের সমান হবে। তো এটা একটা রম্বস, রম্বসের যে কর্ণদ্বয় আছে, তার মানে আবার আমাকে লাগবে আমার, জাস্ট এ মিনিট, ওকে দিস ওয়ান। হ্যাঁ, তো রম্বসের যে কর্ণদ্বয় আছে, একটা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 16, আর একটা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 12, ঠিক আছে, এই তোমাদের বলেছে। এটা হচ্ছে রম্বস। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয়, রম্বসকে একটা কর্ণ আর একটা কর্ণকে কী করে, দ্বিধা বিভক্ত করে, বাইসেক্ট করে। অর্থাৎ যদি বলি এই যে বিন্দু, এই বিন্দু রম্বসের দুটো কর্ণকে কী করেছে, বাইসেক্ট করে, অর্থাৎ দ্বিধা বিভক্ত করে। এটা যদি 16 ধরি, তার মানে এদিকে আমাদের 8 আছে, এদিকে আমাদের 8 আছে। এটা যদি 12 ধরি, এদিকে আমাদের 6 আছে, এদিকে আমাদের 6 আছে, ঠিক আছে। ইয়েস আর নো বলো, ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। এবারে জিনিস দেখো, এখানে আমাদের কি বলেছে, আমাদের বাহুর দৈর্ঘ্য কত বার করতে বলেছে, ঠিক আছে। আর আমরা জানি রম্বসের কর্ণদ্বয় একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে। আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে এবং দ্বিধা বিভক্ত করে। তার মানে এই জায়গায় যে কোণটা উৎপন্ন হবে সেটা 90 ডিগ্রি কোণ। তার মানে এই যে ত্রিভুজটা উৎপন্ন, যেটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমরা কি জানি, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা জানি। এখানে দেখো একটা বাহুর দৈর্ঘ্য 8 দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য 6 দেওয়া আছে, তাহলে একটা আর একটা আমাদের কী হবে, 10ই হবে। তোমরা জানো যে 6, 8, 10 এটা হচ্ছে ট্রিপলেট হয়, 6 আর 10 কী হয়, ট্রিপলেট হয়, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে 6 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 8 স্কোয়ার করলে আমরা কিন্তু অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাব। সো এখান থেকে আমরা বলতে পারি যে আরেকটা যে বাহু আছে সেটা 10ই হবে, আর রম্বসের যেহেতু সবকটা বাহু সমানই হয়, তো সবকটার বাহু দৈর্ঘ্য 10 করেই হবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন কি বলেছে দেখো, এগুলোর আমি আর তোমাদের টাইমার রাখছি না, তোমরা নিজেরা ট্রাই করো অ্যান্সার দেওয়ার। বলছে যদি 2 বছরের জন্য 15% বার্ষিক হারে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 360 টাকা হয়, তাহলে আসল নির্বাচন করো, ঠিক আছে। দেখো এখানে আমাদের 15% আছে, 15% মানে কি 15/100, ঠিক আছে, 15/100 কাটাকুটি করলে আমরা কি পাচ্ছি, 3/20 পাচ্ছি, তাই না। কাটাকুটি করলে আমরা কি পাচ্ছি, 3/20। মনে রাখবে এরকম যখন প্রশ্ন দেবে তখন আমরা কি করব, আসল আমাদের নিজেদের মতো করে ধরে নেব, এবং নিচে যেটা থাকবে এখানে যদি বলে 2 বছর, তখন আমরা এর স্কোয়ারকে আসল ধরে নিই। তার মানে এখানে 20 × 20 অর্থাৎ 400কে আমরা আসল ধরে নেব, ঠিক আছে। এটা আমাদের সুবিধার স্বার্থে আমরা করি, ঠিক আছে। যদি কেউ সুদের অঙ্ক না করে থাকো সে এটা বুঝতে পারবে না, ঠিক আছে। তো এখানে তোমাদের বলেছে, তাহলে আমরা মেনে নিলাম কি, যে আমাদের যে আসল সেটা হচ্ছে, এটা হচ্ছে মানা আসল, আমরা মেনেছি, সেটা কত আমাদের 400, ওকে। এবার আমাদের 2 বছরের জন্য বলেছে, তো এ বি এইটা আমরা জানি হয়, অর্থাৎ প্রথম বছরের সরল সুদ, দ্বিতীয় বছরের সরল সুদ, আবার সরল সুদের ওপর সুদ মানে জটিল সুদ, ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্রথমে 3/20 করি, 3/20 মানেই দেখো 15% মানেই 3/20, মানে 400 15% মানে 3/20 হবে, কত হবে তোমাদের 60, তাহলে এ হবে 60, এই এ যদি 60 হয় এই এও 60 হবে তোমাদের। আর 60-এর যদি আমরা 3/20 করি তাহলে আমরা এইটাকে পাবো, বিকে পাবো। তো 60-20 মানে কত, আমরা দেখতে পাচ্ছি 9। তো মনে রাখবে এই যে 9 হয় এটাই হচ্ছে ডিফারেন্স হয়, এসআই আর সিআইয়ের মধ্যে ডিফারেন্স কত, এই 9, আমাদের 9 আর অঙ্কে বলছে 360। তো 9-এর ভ্যালু 360, একের ভ্যালু হবে 40, একের ভ্যালু 40, তো তোমাদের এই 400 যেটা আমরা ধরেছিলাম তার ভ্যালু কত হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 16K অর্থাৎ 16,000 টাকা। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কত সহজে অ্যান্সার বেরিয়ে যায়। আমি একটা কথা বলবো, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস হচ্ছে, এখানে কিন্তু কোনোভাবেই আমি বেসিক করাবো না। যারা ভাবছো যে বেসিক করিয়ে তারপর করাবো, তাহলে তারা আমার যে বেসিক ভিডিওগুলো আছে খুঁজে সার্চ করো, SICI WB এক্সাম পোর্টাল বলে, সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু বেসিক করানো হবে না, এটা তোমাদের এনটিপিসি চলছে তার প্র্যাকটিস হিসাবে আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। আর্টিস্ট দেখোছো আজকে কিন্তু যা প্রশ্ন নিয়েছি কোনো টাফ প্রশ্ন আমি নেইনি, মডারেট প্রশ্ন নিয়েছি, তাই তোমাদের বলছি যে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে করো, বলো কজন করতে পারছো, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। চলো 14 দাগে, আগের বার এনটিপিসিতে ট্রেন্ডিংয়ে ছিল এইটা, এই যে 7 মান্থলি 8 মান্থলি, এই যে এইগুলো কিন্তু তোমাদের, জাস্ট আ মিনিট, টাকার বার্ষিক সুদের হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে। আচ্ছা এখানে একটা জিনিস একটু মিস্টেক আছে, আমি ঠিক করে দিই, প্রশ্নটা তোমার জন্য আবার আনছি।
তো একটা এক্সট্রা জিনিস আমি এখানে লিখে দিলাম, সেটা হচ্ছে কি 10 মাসিক চক্রবৃদ্ধি হারে। ঠিক আছে, এটা কিন্তু আগের বছর এনটিপিসিতে ট্রেন্ডিংয়ে ছিল, আমি বারবার বলবো 7 মান্থ 10 মাস এরকম এত হারে, এই মাসিক হারে 10 মাসিক হারে, তার মানে কি প্রতি 10 মাস অন্তর চক্রবৃদ্ধি হচ্ছে, প্রতি 10 মাস অন্তর সুদ কী হচ্ছে, আসলের সাথে জমা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 10 মাস, এই ইন্টারভ্যালটা কত 10 মাস, এই ইন্টারভ্যালটা কত 10 মাস, আবার পরের 10 মাসে সুদ কী হবে, আসলের সাথে জমা হবে। ঠিক আছে, ইয়ারলি নয় বা 2 ইয়ারলি নয়, হাফ ইয়ারলি নয়, 10 মাসিক হারে। তো এই সময় কী করব, দেখো এইরকম ধরনের যখন প্রশ্ন থাকবে, প্রথমে আমরা ফোকাস করব আমাদের এই যে আছে 15% এর দিকে ফোকাস করব। দেখো 15% বার্ষিক সুদে, মানে এই যে 15% এটা হচ্ছে 1 বছরের সুদ, মানে 12 মাসের সুদ, যেহেতু মাস এখানে হবে আমাদের, সে 1 বছর না বলে 12 মাস ধরছি। ঠিক আছে, তো 1 মাসের সুদ কত হবে, 1 মাসের সুদ হবে আমাদের 15/12 এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে তুমি বলো, এখানে তো 10 মাস বলেছে, তো 10 মাসের সুদ কত হবে, 15/12 ইন্টু 10, রাইট, 15/12 ইন্টু 10। ঠিক আছে, আচ্ছা 15/12 ইন্টু 10, এখান থেকে আমরা কী পাচ্ছি, কাটাকুটি করে 150 মানে 25, 25 বাই তোমাদের 2, অর্থাৎ 25/2%, অর্থাৎ 10 মাসে যে সুদ হবে এটা কিন্তু পার্সেন্টেজে আছে, এত পার্সেন্ট, এত কী হবে, এত পার্সেন্ট। বলো এইটুকু বুঝলে কিনা? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। তো আমরা 10 মাসিক সুদের হারটাকে বের করে ফেলেছি আমরা। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস ভাবো, আমাদের টাইমটা কি দিয়েছে, কত বছরের জন্য, 2.5 মানে কি 2 বছর, 2 বছর এবং 6 মাস। আবার এই জায়গায় লিখছি আমি 2 বছর, 2 ইয়ার অ্যান্ড 6 মান্থ। তাহলে 2 ইয়ার মানে 24 প্লাস 6 মান্থ মানে হচ্ছে টোটাল তোমাদের 30 মাসের কথা বলছে। তাহলে তুমি বলো 30 মাসে 10 মাস কবার আসে, একবার এলো, দুবার এলো, তিনবার এলো, 3 10 30, 3 বার 10 এলো, 30 হয়ে গেল, তার মানে এইটা 3 বার চক্রবৃদ্ধি হবে। ঠিক আছে, এবার এই রেটের দিকে তাকাও, এই রেটটার দিকে তাকাও, 25/200, 25/2% মানে কি 25/200, কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি 1/8। তার মানে ফার্স্ট টাইম, প্রথমবার কী হবে, প্রথমবার কী হবে, এটা 8 থেকে 9 হবে, কেন +1 হবে, কোন +1, এই 1/8 মানে হচ্ছে 8 যদি আসল হয় 1 হবে সুদ, তাহলে সুদ আসল কী হবে 9 হবে। সেকেন্ড টাইম কী হবে, আবার 8 থেকে 9 হবে। ঠিক আছে, থার্ড টাইম কী হবে, আবার 8 থেকে 9 হবে। ওকে, তবে এটা কত হবে, এটা হচ্ছে তোমাদের 512 হয়ে যাবে, এটা হবে 7 to 9। অর্থাৎ যদি আমাদের আসল 512 হয়, তাহলে আমাদের সুদ আসল কত হবে 7 to 9। এটুকু বুঝলে কিনা বলো। এবার কি বার করতে বলেছে, দেখো বার করতে বলেছে সুদ কত। দেখো সুদ যদি এইটা হয়, দেখো আসল যদি এইটা হয়, সুদ আসল যদি এইটা হয়, তাহলে সুদ কত হবে, এর থেকে একটা বিয়োগ দিলেই পাওয়া যাবে কত, 217। আসল এইটা, ঠিক আছে, সুদ আসল এইটা, তাহলে সুদ কত 217। ক্লিয়ার হয়েছে আমাদের, সুদ কত 217। ঠিক আছে, এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, যে এই যে 512 এটা তো আমাদের বেরিয়েছে, অঙ্কে কত বলছে আসল 4096, কতবার যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে 8 বার যাচ্ছে। ঠিক আছে, 8 দুগুণে 16, 6, 8 বার যাচ্ছে, তাহলে 217-র ভ্যালু আমাদের কী হবে, এর সঙ্গে ইন্টু 8 করে দেবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 8 7 56, 6 আর থাকলো 5 2। ঠিক আছে, আর 8 দুগুণে 16 আর 1 17, তো 17 26 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, 17 26। ঠিক আছে, জাস্ট মিনিট আরেকবার দেখি, 8 7 56, আচ্ছা 17 26 না, সরি 17 36, তো অর্থাৎ বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আশা করি। আসলে আমাদের 512, অঙ্কে বলছে 496, তো 512-র ভ্যালু যদি 496 হয়, মানে 4096 হয়, একের ভ্যালু হবে 8, আর 217 যেটা হচ্ছে আমাদের সুদ, তার ভ্যালু কত হবে 17 36। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমাদের, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন 15 দাগ। কী বলছে দেখো ভালো করে, সেটাকে ভালো করে পড়বে, তারপর অ্যান্সার করবে। বলছে যে 2001 থেকে 2005 সাল অবধি MNOP এই শহরে বৃষ্টিপাতের যে প্রবণতা আছে সেটা দেখানো হয়েছে। তো গ্রাফটা অধ্যয়ন করো এবং প্রশ্নের উত্তর দাও। কোন শহরে গড়ে বৃষ্টিপাতের রেকর্ড বেশি হবে, এটা জাস্ট এ মিনিট, রেকর্ড সব থেকে বেশি করা হয়েছে, এখানে তোমরা লিখে নিও সব থেকে বেশি।
ঠিক আছে, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, সব থেকে বেশি, অর্থাৎ কোন শহরে অন অ্যান অ্যাভারেজ বৃষ্টিপাত সব থেকে বেশি হয়েছে সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? কোন শহরে বৃষ্টিপাত সব থেকে বেশি সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এখন তুমি ভ্যালুগুলোর দিকে ভালো করে তাকাবে। দেখো গ্রাফ পরীক্ষার সময় কিন্তু মাইন্ডসেট কতটা তোমার ভালো সেটাই কিন্তু তুমি, এবং তোমার চোখ কতটা ভালো সেটা হচ্ছে গ্রাফ সমাধান করতে তোমাকে ব্যাপকভাবে হেল্প করে। তো আমরা যদি একটু দেখি, এখানে আমি ওকে দেখতে পাচ্ছি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটাকে আগে দেখবো, আমি এটা ওকে দেখতে পাচ্ছি। তো ও এর যে ভ্যালুগুলো আছে তার দিকে একবার নজর দাও। 120, 130, এই যে 120, এই যে 130 দেখতে পাচ্ছি, 120, 130, 120, 130, ওকে। ও আচ্ছা, ও এর এখানে আরেকটা ভ্যালু গেছে, সেটা হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা গেছে, এটাকে একটু ভালো করে নজর দাও। এখানে ভ্যালুগুলো কী আছে? এখানে আছে 100, 150, 120, 100, 100। তো এই দুটো আমাদের অ্যান্সার নাও হতে পারে, কারণ ভ্যালুগুলো কম, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 160ও আছে, 140ও আছে। ভালো করে বুঝবে, এই যে আমাদের এম আর ও, ভালো করে বুঝবে, এই যে আমাদের এম, এইটা তো আমাদের এম না, জাস্ট এ মিনিট, এই যে এইটার কথা বলছি, এই ভ্যালুটাকে একটু ভালো করে দেখো, যেটা ও এর ঠিক উপরে রয়েছে সেই গ্রাফটার কথা বলছি। ওটা আমরা দেখলাম, পিকে আমরা দেখলাম, এবার আমরা একবার এম এর দিকে তাকাবো। দেখো এগুলো করার জন্য কি করতে হবে, এই যে যত ভ্যালু রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে সবকটা ভ্যালুকে যোগ করতে হবে, এবং আমাদের যেহেতু এখানে এম এন ও পি চারটের দিয়েছে, সো আমরা কী করবো, 4 দিয়ে ভাগ করে দেবো, দিলে আমাদের গড় পাবো। এভাবে প্রত্যেকটার গড় বার করতে হবে, এম এর গড় বার করতে হবে, ও এর গড় বার করতে হবে, পি এর গড় বার করতে হবে, এন এর গড় বার করতে হবে, সব কটার ভ্যালু আগে যোগ করব, করে আমরা তাকে কি করব, প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। করার পর আমাদের কম্পেয়ার করে দেখতে হবে যে কোনটা বড়, সেইটা আমাদের অ্যান্সার হবে। বাট এসব কিছু আমরা করবই না, এগুলো, এটা তো ট্র্যাডিশনাল মেথড, এসব আমরা করবো না। আমরা আরেকবার ওয়ের দিকে তাকাচ্ছি, দেখো 130, 120, 130, 120, 130, ওকে। এবার আমরা পি এর দিকে তাকাবো, 100, 150, 120, 100, এটা গেছে 180-তে গেছে। আচ্ছা, ভালো কথা, একটা ভ্যালু বড় আছে, ওকে। এবার আমরা একবার এম এর দিকে তাকাই, তো এম এর দিকে দেখতে পাচ্ছি এম এর ভ্যালু হচ্ছে নীলটা, 160, 140, 160, 160, 170। দেখো এম এর ভ্যালু কিন্তু, পয়েন্ট টু বি নোটেড, এম এর যে ভ্যালু সেটা কিন্তু কম্পারেটিভলি পি এবং ওয়ের থেকে বেশি, কম্পারেটিভলি পি এবং ওয়ের থেকে বেশি, ভালো করে বুঝবে। এম এর যে ভ্যালু সেটা কম্পারেটিভলি পি এবং ওয়ের থেকে বেশি। কেন বেশি? দেখো দেখো প্রথমটায় তুলনা করো, ও এর হচ্ছে 100, পি এর হচ্ছে 130, আর এম এর দেখো 160, তার মানে এম এর বেশি হয়ে গেল। নেক্সট দেখো, ও এর হচ্ছে 120, ঠিক আছে, পি এর হচ্ছে 150, আর এম এর হচ্ছে 140, এ দুটোর থেকে বেশি কিন্তু এর থেকে একটু কম, ঠিক আছে, এটাকে মার্জিন করে রাখো, 140টাকে একটু মার্ক করো। নেক্সট দেখো, এখানে দেখো 120, 130, এটা কত, 160, এর থেকে বেশি, তার মানে এই যে যেটা এখানে কম ছিল 150 আর 40, 10 কম ছিল, এখানে দেখো সেটা কিন্তু অনেকটা বেড়ে গেল, 30 বেড়ে গেল। দেখো 30 বাড়লো কি বাড়লো না, বাড়লো, ঠিক আছে। তার মানে এই গ্যাপটা আমাদের কোনো কাজই লাগলো না, এই যে ছোটো গ্যাপটা আমাদের কোনো কাজে লাগলো না। দেখো এখানে 30 আছে, এখানে 60 আছে, যেমন 30-এর গ্যাপ আছে, এখানে 10-এর গ্যাপ ছিল, তার মানে এ সত্যি এগিয়ে গেল। ভালো করে বোঝো কী বলছি, আগে 10-এর গ্যাপ হয়েছিল, মানে এম 10 কম পেয়েছিল, কিন্তু পরের বার দেখা গেল এম 30 বেশি পেয়েছে, 10 আর 30, তো আমরা দেখতেই পাচ্ছি এম তো অনেক বেশি পেয়ে রইলো আবার। ঠিক আছে, ক্লিয়ার হইলো আশা করি। নেক্সট দেখো, এটা 100, এটা 120, এটা কত, 160, এম এর কথা বলছি কিন্তু, যেটা নীল গেছে 160, তো এর থেকে অনেক বেশি হলো, আবারও বেশি। এটা দেখো 130, 180, এটা 170, কিন্তু আগে এত বেশি এম পেয়ে রয়েছে যে এই সামান্য ছোটো গ্যাপটা এম এর কাছে কোনো ম্যাটার করবে না, তার মানে আমরা বলতে পারি ওভারঅল এম কিন্তু পিও এবং ওয়ের থেকে বড়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমরা এবার এনকে বিচার করব। ঠিক আছে, এনকে বিচার করব, এনও দেখো 100, 130, 160, অর্থাৎ এম এরও 160 স্টার্টিং, এনেরও 160 স্টার্টিং। ঠিক আছে, গুড টু গো। নেক্সট দেখো, এটা 120, 140, 150, এনের কিন্তু এখনও 160, তার মানে এখনও এন হায়েস্টে আছে। ঠিক আছে, নেক্সট দেখো 120, 130, 160, 170, এন দেখো এখনও হায়েস্টে আছে। ওকে, 100, 120, 150, 160, এন এখনও হায়েস্টে আছে। এখানে দেখো 130, 170, 180, 190, এন এখনও হায়েস্টে আছে, মানে এনের সব কটা ভ্যালু সবার থেকে বড়,
তার মানে এনের যে অ্যাভারেজ আসবে সেটা সবার থেকে বড় হবে, তো এন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমরা অ্যাভারেজ বার না করেও অ্যান্সার দিতে পারি জাস্ট ভ্যালু চেক করে। তোমরা বলবে স্যার ভ্যালু চেক করতেও তো সময় লেগে গেল আপনার। দেখো ভ্যালু চেক করতে ডেফিনেটলি আমার সময় লাগলো, সেটা তো আমি তোমাদের বুঝিয়েছি। তাই আমি যখন পরীক্ষার সময় করবো তখন এত সময় আমি নেবো না, আমি দ্রুত দেখার জন্য ট্রাই করব। ঠিক আছে, সেখানে তো কম্পিটিশান চলছে। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। আর এখানে চাইছি তোমরা কত ভালো করে বুঝতে পারছো, তো দুটোর মোটিভ আলাদা হয়। ওকে, দেখো গ্রাফ আমি আবারও বলবো, তুমি কতটা চোখ তোমার ভালো কতটা, আর তোমার মাইন্ডসেট ওখানে কতটা শান্ত, তার উপর বেস করে গ্রাফ করবে। গ্রাফ তখন করবে যখন তোমার মাইন্ডসেট শান্ত। গ্রাফ কিন্তু নেগেটিভ মার্কিং আনে, বারবার বলছি। সামান্য মিস্টেকের জন্য গ্রাফের ভ্যালু দেখা এদিক ওদিক করার জন্য গ্রাফের কিন্তু নেগেটিভ মার্কিং হতে পারে। ওই জন্য আইদার গ্রাফ করবে মাইন্ডসেট শান্ত হলে, টাইম থাকলে তবেই গ্রাফ করবে, তোমার গ্রাফকে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু কিছু গ্রাফ থাকে ভেরি ইজি, যেমন এখানে দেখো কোনো ক্যালকুলেশন করলাম না, জাস্ট অ্যান্সার দিলাম, সেই জন্য গ্রাফ ছাড়াটা বোকামো। আর যখন কয়েক লাখ 40-50 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেখানে তো গ্রাফ ছাড়া ডেফিনেটলি বোকামো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।